আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ক্লাসে আমরা নৌ বীমার অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য সম্পর্কে জানব। সো নৌ বীমার অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্য, একটা নৌ বীমা করতে হলে কিছু উপাদান বা কিছু বিষয়ের অবশ্যই উপস্থিত থাকা লাগে, এবং এই বিষয়টা আমরা যখন জীবন বীমা পড়েছি তখনও কিন্তু পড়ে এসেছিলাম, বা যখন বীমা চুক্তি পড়েছি তখন কিন্তু আমরা পড়ে এসেছিলাম। এবং যা ওই ক্লাসে যা পড়েছিলাম হুবাহু সেম জিনিস আমরা আবারও পড়বো। একটা চুক্তিতে, বীমা চুক্তি হোক বা জীবন বীমা চুক্তি হোক অথবা নর্মাল চুক্তি হোক, কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। প্রথমে আইনগত উপাদান, একটা চুক্তি প্রপারলি বা আইন অনুসারে হওয়ার জন্য কিছু বিষয় থাকা লাগবে। দুটি পক্ষ, বৈধ উদ্দেশ্য, উভয় পক্ষের যোগ্যতা, নির্দিষ্টতা এবং লিখিত। এগুলো আমরা কিন্তু আগে একাধিকবার পড়েছি, আমরা ক্লাসে আবারও হালকা দেখব। এবং অন্য অন্য বা বীমা সম্পর্কিত উপাদান যেগুলো আছে তার মধ্যে থাকা লাগবে কার? বীমাযোগ্য স্বার্থ। আমরা কি খুব ভালোভাবে জানি চূড়ান্ত, সদিশ্বাস হবে, সদিশ্বাস এটা হবে, ঠিক করে দিব। ক্ষতি বা নিষ্কৃতি, এটা পড়েছি। প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ, এটাও পড়েছি। আনুপাতিক, অংশগ্রহণ, স্থলাভিষিক্তকরণ এবং শর্তাবলী। আমরা শর্তাবলী বাদে বাকি সবগুলো কিন্তু এর আগে আমরা পড়েছি। তো আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা না, আমরা খুব শর্টে এই টপিক শেষ করে ফেলবো। প্রথমে আসি আইনগত উপাদানসমূহ। অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে। এটা নৌ বীমা হোক, জীবন বীমা হোক আর যে বীমা হোক, একটা চুক্তি হতে হলে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে। এর এক পক্ষ হবে বীমাকারী, অর্থাৎ যে ঝুঁকি গ্রহণ করবে, এবং অপর পক্ষ হবে বীমাগ্রহীতা, যে প্রিমিয়াম প্রদানপূর্বক তার সম্পত্তির ঝুঁকি বীমাকারীর উপর অর্পণ করবে। অর্থাৎ দুটি পক্ষ কিন্তু মাস্ট এখানে থাকবেই থাকবে, কারণ এক পক্ষে কোনো চুক্তি হওয়া পসিবল না। বৈধ উদ্দেশ্য, নৌ বীমা চুক্তির উদ্দেশ্য অবশ্যই বৈধ হতে হবে। বীমাগ্রহীতা আর্থিক স্বার্থ রক্ষার জন্যই বীমা করা হয়। সো অবশ্যই একটা বৈধ উদ্দেশ্যে, একটা বৈধ সম্পত্তি এবং একটা বৈধ প্রতিদানের জন্যই কিন্তু বীমাটি করা হবে। বৈধ বিষয় কি বা বৈধ বীমাকৃত বস্তু কি? নৌকা বা নৌকার উপরে যে পণ্য সেগুলো অথবা মাসুল, সবগুলো কিন্তু বৈধ বিষয়। তো বৈধ বিষয়ের জন্য করতে হবে। এবং বৈধ প্রতিদান কি? প্রিমিয়াম। অবশ্যই বৈধ কিছু দিয়ে আমার প্রিমিয়াম দিতে হবে, অর্থাৎ মোস্টলি অর্থ দিয়ে দেওয়া লাগবে, বা অন্য কিছু দিয়ে যদি আমি প্রিমিয়াম দিতেও চাই, আমার অবশ্যই এটি বৈধ হওয়া লাগবে। অবশ্যই আমি বলতে পারি না, ভাই আমি আপনার বীমা করব, এর এগেনস্টে আমি আপনাকে এই পরিমাণ ড্রাগস দিব, এটা কি হবে? বা আমি আপনার কাছে অ্যালকোহল বিক্রি করবো, অ্যালকোহল দিব এর এগেনস্টে, এটা কি হবে? অবশ্যই হবে না। সো উদ্দেশ্য হতে হবে বৈধ, এবং যে বিষয়বস্তু সবকিছু বৈধ হওয়া লাগবে। এরপরে উভয় পক্ষের যোগ্যতা। সাধারণত চুক্তির ন্যায় নৌ বীমা চুক্তিতে উভয় পক্ষের চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে বা থাকা লাগবে। চুক্তি সম্পাদনের যোগ্যতা মানে অবশ্যই 18 বছর হতে হবে, 18+। তারপর তারা অবশ্যই মানসিকভাবে সুস্থ হতে হবে, এবং তারা কোনো রকম কোনো সরকারের শত্রু হতে পারবে না, দেশি হতে হবে, নাগরিক হতে হবে, এইসব বিষয় থাকা লাগবে। এরূপ যোগ্যতা বলতে সাবালক, সুস্থ মস্তিষ্ক এবং চুক্তি সম্পাদনে অযোগ্য ঘোষিত হয়নি এমন কোনো ব্যক্তিকে বোঝায়। অর্থাৎ দুটি পক্ষ, বীমাগ্রহীতা এবং বীমাকারীকে যোগ্য হতে হবে চুক্তি সম্পাদনের। নির্দিষ্টতা, নৌ বীমা চুক্তির বিষয়বস্তু নির্দিষ্ট হওয়া আবশ্যক। সে কারণে এরূপ চুক্তিতে বীমাকৃত অঙ্কের পরিমাণ, পলিসির মেয়াদ, ক্ষতি বা ঝুঁকি উদ্ভবের কারণ, প্রিমিয়ামের হার সবকিছু সুস্পষ্টভাবে লেখা থাকতে হবে। একটা চুক্তির কোনো কিছু যদি প্রপারলি না লেখা থাকে, তখন কিন্তু সেই চুক্তিকে প্রপার চুক্তি হিসেবে গণ্য করা হয় না। সো অবশ্যই একটা চুক্তি, সেটা নৌ চুক্তি হোক বা অন্য চুক্তি হোক, সেটা একদম চুক্তিতে সব কিছু বিষয় নির্দিষ্ট এবং প্রপারলি এবং ক্লিয়ারলি সব লিখে থাকা লাগবে। যেরকম নৌ বীমার ক্ষেত্রে কি? অঙ্কের পরিমাণ, কি পরিমাণ বীমা হচ্ছে, বীমাকৃত অঙ্কের পরিমাণ, এই যে পলিসির মেয়াদ কতদিনের জন্য হবে, ক্ষতি বা ঝুঁকি উদ্ভবের কারণ কি, প্রিমিয়ামের হার কি, এই সব কিছু ব্যাপার সুস্পষ্টভাবে লেখা থাকা লাগবে। লিখিত, নৌ বীমা চুক্তিকে অবশ্যই লিখিত হতে হয়। আমরা জানি চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, লিখিত এবং নিবন্ধিত হতে পারে। অন্য চুক্তি যেমনই হোক না কেন, বীমা চুক্তি কিন্তু অবশ্যই লিখিত হতে হবে, এবং আরও আইনগতভাবে ভিত্তি পেতে হলে অবশ্যই এটি নিবন্ধিত হওয়া লাগবে। তো এজন্য বীমা প্রস্তাব ফর্ম পূরণ করে বীমা গ্রাহক আবেদন করে, এবং বীমা গ্রহীতা লিখিতভাবে তার স্বীকৃতি দেয়। অর্থাৎ যা হচ্ছে সবকিছু লিখিত হচ্ছে, কোনো মৌখিক কোনো কাজ কিন্তু হচ্ছে না। সো আইনগত উপাদান হিসেবে এটা অবশ্যই লিখতে হতে হবে। সো বন্ধুরা, এই ছিল আইনগত উপাদান সমূহ। এবার আমরা অন্য উপাদান দেখব, বা একটা বীমা ব্যবসা রিলেটেড উপাদান দেখব। চূড়ান্ত সদিশ্বাস, সেটা ভুল আসে, ঠিক করে দে একটু, ঠিক হয়ে গিয়েছে। সো চূড়ান্ত সদিশ্বাস, নৌ বীমা চুক্তিতেও চূড়ান্ত সদিশ্বাস, আচ্ছা দয় পরে সেখানে আমার ভুল আছে, সদিশ্বাস বা পরম বিশ্বাসের নীতি অনুসরণ করা হয়। বীমাকারী ও বীমাগ্রহীতার মধ্যে এরূপ সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার কারণে উভয় পক্ষ চুক্তির পক্ষে গুরুত্বপূর্ণ সকল তথ্য অপর পক্ষের কাছে প্রকাশে বাধ্য থাকে।
বীমা গ্রহীতা এরূপ তথ্য প্রকাশ না করলে বা মিথ্যা বর্ণনা ও প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বীমাকারী বা ঝুঁকি গ্রহীতা তার দায় অস্বীকার করতে পারে। অর্থাৎ দুটি পক্ষকে বীমা রিলেটেড সকল তথ্য প্রপারলি এবং ক্লিয়ারলি এবং সত্যতার সাথে কিন্তু প্রকাশ করতে হবে। যদি কোনো পক্ষ কিছু লুকায় তাহলে কিন্তু অপর পক্ষ চাইলে এই চুক্তিকে বাতিল ভরে ঘোষণা করতে পারে, বা তার যে দায় বলছে ভাই আমি দায় নিয়েছিলাম বা তুমি মিথ্যা কথা বলছো, আমি এখন কোনো দায় আর নিব না, চাইলেই করতে পারে, এবং তখন আইনগতভাবে তাকে কিন্তু আর ধরা যাবে না। স্থলাভিষিক্তকরণ আমরা কিন্তু অনেকবার পড়েছি। স্থলাভিষিক্তকরণকে আবারও বলি, যখন একটা সম্পত্তির বা অ্যাসেটের পূর্ণাঙ্গ যখন ক্ষতি হয়, তো যখন সম্পূর্ণ অংশের ক্ষতিপূরণ করা হয়ে যায় তখন ওই যে ভগ্নাবশেষ সম্পত্তি বা সম্পত্তি যে ভগ্নাবশেষ আছে সেটার মালিক কিন্তু বা সেটার মালিকানা কিন্তু বীমা গ্রহীতা থেকে বীমাকারীর কাছে চলে যায়, এবং এইটাকেই বলা হয় স্থলাভিষিক্তকরণ। আমরা কিন্তু এইটা নিয়ে প্রপারলি আগে একটা সিঙ্গেল ক্লাস করেছি স্থলাভিষিক্তকরণ নিয়ে। দেখো, সম্পূর্ণ জাহাজ বা মালামালের ক্ষতি হলে বীমাকারী সম্পূর্ণ ক্ষতিপূরণ করলে, অর্থাৎ সম্পূর্ণ জাহাজ বা মালামালের ক্ষতি হয়ে গিয়েছে এবং বীমাকারী সম্পূর্ণ ক্ষতিপূরণ করে ফেলেছে, সেক্ষেত্রে বীমাকৃত সম্পত্তির যা কিছু অবশিষ্ট থাকে তার মালিক হয় বীমাকারী বা বীমা প্রতিষ্ঠান। একেই স্থলাভিষিক্তকরণ বলে। ধরা যাক টাইটানিক জাহাজটি বীমা করা ছিল এবং তার ডুবে যাওয়ার কারণে বীমা কোম্পানি বীমাকৃত দাবির পুরোটা ক্ষতিপূরণ করেছে। এখন ডুবন্ত টাইটানিক জাহাজের মালিক হবে বীমা কোম্পানি, অর্থাৎ সম্পূর্ণ ডুবে গিয়েছে, তাই জাহাজের সকল টাকা কিন্তু বীমাকারী বীমা গ্রহীতাকে দিয়ে দিছে। এইবার এই যে ডুবন্ত জাহাজ বা পানিতলে যে জাহাজটা আছে সেটার মালিকানা কিন্তু পেয়ে যাবে বীমাকারী প্রতিষ্ঠান। এটাই হচ্ছিল স্থলাভিষিক্তকরণের নীতি। বীমাযোগ্য স্বার্থ। দেখো, বীমাযোগ্য স্বার্থ বলতে কি আর্থিক স্বার্থ থাকাকে বোঝায়, অর্থাৎ বীমা গ্রহীতার তার জাহাজ বা পণ্য বা এর মাসুলের উপর এমন একটা আর্থিক স্বার্থ থাকা লাগবে যে যদি এইগুলোর কোনো ক্ষতি হয় তাহলে সেই বীমা গ্রহীতার সরাসরি ক্ষতি হবে, যদি ক্ষতি না হয় তাহলে তার কোনো আর্থিক ক্ষতি হবে না বা সে লাভবান হবে। সো এরকম একটা আর্থিক স্বার্থ থাকাকে বলা হয় বীমাযোগ্য স্বার্থ। নৌবিমা চুক্তিতে বীমাযোগ্য স্বার্থ থাকা আবশ্যক। এরূপ স্বার্থ বলতে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থকে বোঝায়। আমরা কিন্তু এই আর্থিক স্বার্থ, আর্থিক নিশ্চিতি সবকিছু আগে পড়েছি, আবারও দেখছি। এখন আর্থিক নিশ্চিতি কি? নৌবিমা চুক্তির ক্ষতিপূরণ চুক্তি, অর্থাৎ এইখানে যদি কোনো বীমা গ্রহীতা ক্ষতির মধ্যে পড়ে যায় বা ক্ষতি হয় তখন বীমাকারী প্রতিষ্ঠান কিন্তু তার সেই আর্থিক সাহায্য করে তাকে সেই আর্থিক দুরবস্থা থেকে নিষ্কৃতি প্রদান করবে। অন্যান্য কারণে, প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ। বীমা চুক্তিতে যে ধরনের বিপদের কারণে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ করা হবে উল্লেখ করা থাকে, সেই ধরনের দুর্ঘটনায় প্রত্যক্ষ কারণের ফলে উদ্ভূত ক্ষতির জন্য বীমাকারী দায়ী হয়। অর্থাৎ আমার চুক্তিতে বলা আছে যদি এই জাহাজটি পথিমধ্যে আগুনে ধরে যায় এবং এর ফলে যে ক্ষতি হয় সেই ক্ষতির কিন্তু ক্ষতিপূরণ বীমাকারী বীমা গ্রহীতাকে দিবে। এটা চুক্তি হলো। কিন্তু পথিমধ্যে কি হলো? জাহাজটি ডুবে গেল বা জাহাজের কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেল কোনো কারণে। এখন বীমাকারী কি এইটার দায়ভার নিবে? অবশ্যই নিবে না, কারণ চুক্তিতে কিন্তু এই ব্যাপারে কিছু বলা হয় নাই। এটাই ছিল প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ। সমানুপাতিক অংশগ্রহণ। একই সম্পত্তি একাধিক বীমাকারীর নিকট বীমা করা হলে বীমাকারীরা সমানুপাতিক হারে ক্ষতি বহন করে থাকে। অর্থাৎ একটা জাহাজ কি করা হলো? বিয়ের কাছেও বীমা করা হলো, এই কোম্পানির কাছেও বীমা করা হলো। ক্ষতি হলো কত টাকা? ক্ষতি হলো আমার এখানে সব মিলায় 200 কোটি টাকার। এখন অর্ধেক ক্ষতি দিবে এ 100 এবং অর্ধেক ক্ষতি দিবে বি 100 কোটি। এইভাবে সমানুপাতিক হারে তারা ক্ষতিপূরণ করবে। বা দেখা গেছে আমি এ কে বীমা প্রিমিয়াম দিতাম সব মিলায় 80 টাকা এবং বি কে দিতাম হচ্ছিল আমি 40 টাকা। ইন দ্যাট কেস যেটা হবে দেখা যাবে এ ক্ষতিপূরণ করবে 3 ভাগের 2 ভাগ, মানে বা ধরে নিই এ কে আমি দিতাম 80 টাকা আর বি কে দিতাম 20 টাকা, সো 5টা ভাগ হয়ে যাবে। এখানে এ দিবে তখন 160 কোটি টাকা আর বি দিবে 40 কোটি টাকা। এইভাবে সমানুপাতিক হারে তারা ক্ষতিপূরণ করবে। শর্তাবলী। বীমা চুক্তিতে কিছু ব্যক্ত এবং অব্যক্ত শর্তাবলী আছে যেগুলো অলওয়েজ বীমা চুক্তির সময় বাধ্যতামূলকভাবে থাকা লাগে, আদারওয়াইজ সেই চুক্তিকে বৈধ চুক্তি বলে ঘোষণা করা হয় না বা বীমা চুক্তি পরিপূর্ণ হয় না। এবং এখন এই ব্যক্ত বা অব্যক্ত শর্তাবলী কি ভাই, এইটা আমরা ঠিক এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।